একটা খবর অনেকেরই হয়তো নজরে পড়বে না, আবার পড়লেও এর নিহিতার্থ কতটা ধরতে পারবে কে জানে। বাংলাদেশের যে কালবেলা যে পত্রিকা আছে তারা এটা 2 অক্টোবর এটা প্রকাশ করছে। খবরটা কি? বিক্ষোভে উত্তাল কাশ্মীর, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ। তো বিক্ষোভে উত্তাল কাশ্মীর, কোন কাশ্মীর? দেখেন এখানে খুব সূক্ষ্ম কৌশল আর কি, সূক্ষ্ম কারচুপি। কোন কাশ্মীর? কাশ্মীর কি কোনো স্বাধীন সার্বভৌম দেশ? না, তা তো না। তাহলে কাশ্মীরের সংঘর্ষ বলতে আমরা কি বুঝবো? কাশ্মীর তো আসলে 2টা অংশে বিভক্ত, একটা হলো ভারতের অধিকৃত কাশ্মীর আর একটা হলো পাকিস্তানের অধিকৃত কাশ্মীর। ভারতের অধিকৃত কাশ্মীরকে কি বলে? ভারতের অধিকৃত কাশ্মীরকে ভারতীয়রা বলে যে জম্মু আর কাশ্মীর, তাই না? আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে বলা হয় কি আজাদ কাশ্মীর, পাকিস্তানিরা বলে। পাকিস্তানিরা ওটাকে আজাদ কাশ্মীর বলে, আর ভারত বলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর। এখন বিক্ষোভে উত্তাল কাশ্মীর যদি বলে তাহলে এইটা কোন কাশ্মীর? এই ঘটনা হচ্ছে, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, সন্দেহ, একটা উদ্বাগে পড়ে যাওয়ার এক মতো অবস্থা না? এটা কি পাকিস্তানের কাশ্মীর নাকি ভারতের কাশ্মীর? যদিও অবশ্য নিচে হালকা টাইপের একটা হিন্টস আছে যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ। তাহলে বিক্ষোভে উত্তাল হলে পাকিস্তানি বাহিনী যদি গুলি দেয়, না গুলি দেওয়ার কথা তো বলে নাই, পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষ। তো পাকিস্তানি বাহিনীর সাথে সংঘর্ষ হলে এরা কি গুলি দিবে না? অবশ্যই গুলি টুলি দিয়েছে, হয়তো লোকজনও মারা গেছে। তো ভারতে যদি কাশ্মীরের জনগণ বিক্ষোভ করে, সেখানে তো পাকিস্তানি বাহিনীর গুলি করার কথা না, তাই না? তাহলে এটা অবশ্যই যে পাকিস্তানের যে কাশ্মীর, আজাদ কাশ্মীর, সেখানে এই ঘটনাটা ঘটছে। কিন্তু সূক্ষ্ম কারচুপিটা হচ্ছে, দেখেন এখানে কাশ্মীরকে অনেকটা স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে দেখানো হয়েছে, তাই না? অর্থাৎ পাকিস্তান মানে বাংলাদেশের মিডিয়া সেরকমই একটা আবহ তৈরি করার চেষ্টা করছে। এখন এই খবরটা যখন এই যে ভারতের নজরে পড়বে, তাই না, তো ভারতের সরকার কি খুশি হবে? মোটেও না। আর এখানে আমি একটা জিনিস বুঝি না, পত্রপত্রিকায় যেখানে স্বাধীনভাবে তারা কাজ করতে পারে অনেকটা, সেক্ষেত্রেও তারা নতজানু নীতি কেন নেয়? এখানে যদি পাকিস্তানের আজাদ কাশ্মীর বলতো তাতে কি এমন অসুবিধা ছিল? সেটাই তো বাস্তবিক, তাই না? আর ভারতের জম্মু কাশ্মীরে হলে ভারত অধিকৃত কাশ্মীর বললে কি এমন অসুবিধা হতো? যেটা সঠিক সেটাই। আমরা সংবাদপত্র থেকে যে খবর আমরা পড়ি, আমরা তো আশা করব যে সেটা নিরপেক্ষ হবে, বস্তুনিষ্ঠ হবে। কিন্তু বাংলাদেশের সংবাদপত্রগুলো এমন মানে পক্ষপাত দুষ্ট এবং আইডিওলজিক্যালি এতটাই ডিস্টর্টেড, দে আর ভেরি মাচ অ্যাফ্রেড টু এক্সপ্রেস দ্য ফ্যাক্ট অ্যান্ড দ্য ট্রুথ। ওয়াই? মানে এত নতজানু কেন? আইডিওলজিক্যালি এত নতজানু থাকলে, এত ডাইভার্টেড থাকলে আইডিওলজিক্যালি, তাকে দিয়ে আর যাই হোক সাংবাদিকতা, জার্নালিজম করা যায় না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো রাজনৈতিক বা ধর্মীয় আদর্শের অনুসারী, এটা তো বটেই। কিন্তু যখন সাংবাদিকতা করতে হয় তখন তো অ্যাটলিস্ট তো সেটাকে নিরপেক্ষ রাখাই উচিত, তাই না? তো যাই গিয়ে এখানে আসল ঘটনা হচ্ছে যে পাকিস্তানে যে কাশ্মীর অর্থাৎ আজাদ কাশ্মীর, সেখানে লোকজন এখন ওই আন্দোলন করছে, অর্থাৎ সেখানে সৈন্যবাহিনী মোতায়েন করা হয়েছে, তারা গুলিগোল্লা দিচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আমরা তো এতদিন এটাই জানতাম যে এই সমস্ত গোল্লাগুলি, তারপরে মানে অশান্তি বা আন্দোলন, এগুলো ভারতের কাশ্মীরেই হয়। আজাদ কাশ্মীর মানে পাকিস্তানের কাশ্মীরে তো ওখানে মমিন মুসলমান কাশ্মীরিরা আছে দুধে ভাতে, তারা তো আন্দোলন করে না, বিক্ষোভ করে না, তাই না? মুসলিম দেশের সাথে যুক্ত আছে, তারাও মুসলমান ভাই ভাই, তাহলে দুধে ভাতে থাকবে, শান্তিতে থাকবে, এটাই তো ধরে নিতে হবে, তাই না? কিন্তু আসলে ঘটনাটা তা না। ঘটনাটা হচ্ছে এখানে অনেক দিন ধরে আজাদ কাশ্মীরের কাশ্মীরিরা ওখানে কিন্তু পাকিস্তানি যে শাসক তাদের এগেনস্টে কিন্তু তেমন কোনো প্রতিবাদ করতো না। আমার মনে হয় যে তখন ওই যে ইসলামের নেশায় বুধ হয়ে মুসলিম ভাই ভাই এরকম একটা মানসিক শান্তিতে থাকতো। এবং ওই জম্মু এবং কাশ্মীর, মানে জম্মু ও কাশ্মীর, ভারতের যে কাশ্মীর, তাদের জন্যে তাদের মায়া কান্না হতো, হায় হায় রে, ওরা ওই কাফির মুশরিকদের দেশে পড়ে গেছে,
ওদের তো বেহেশতে যাওয়ার কোনো উপায় নাই, একেবারে জাহান্নামের আগুনে পড়বে, 72 হুরের সন্ধান তারা পাবে না। অর্থাৎ ওই যে ভারতীয় অংশের যে কাশ্মীরি মুসলমান আছে তাদের জন্য মনে হয় যে আজাদ কাশ্মীরের মুসলমানরা এতদিন ওরকমই চিন্তা করতো, কিন্তু মানুষজন ভাবালুতার শিকার হয়ে, আবেগের শিকার হয়ে কিছুদিন মনে করেন যে ধর্মীয় আবেশে বুদ্ধে থাকতে পারে, কিন্তু এরপরে কিন্তু তাকে বাস্তবে ফিরে আসতে হয়। কেননা আপনি যতই আল্লাহ বিল্লাহ করেন, যতই নামাজ রোজা করেন, যতই তসবি টেপেন আর যতই সিল্লা করেন, তাই না, আর যতই ওই শরিয়া আইনের পক্ষে আপনি ওকালতি করেন, এন্ড অফ দ্য ডে ইউ উইল বি হাংরি অ্যান্ড ইউ উইল নিড ফুড অ্যান্ড ইউ উইল নিড এ হাউস টু লিভ ইন, টু স্লিপ ইন অ্যাট নাইট। এটাই তো দিন শেষে আপনার খাবার লাগবে, ঘর লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এবং এইগুলো আপনি যে পাইবেন তার জন্য হয় আপনাকে ব্যবসা বাণিজ্য করে আয় উপার্জন করতে হবে, নইলে চাকরি বাকরি করতে হবে, তাই না। আবার ব্যবসা বাণিজ্য করলেই গেলে হবে না, ব্যবসা বাণিজ্য করার পরিবেশ থাকতে হবে, অবকাঠামো থাকতে হবে, রাস্তাঘাট ভালো থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে, সামাজিক নিরাপত্তা থাকতে হবে, ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা থাকতে হবে। এতগুলো কম্পোনেন্ট যখন সঠিকভাবে ফাংশন করে তখনই আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন, অ্যান্ড দেন আপনি ভালো খাবার আপনি কিনবেন, তারপরে ভালো একটা বাড়ি আপনি করবেন বা কিনবেন, তারপরে রাতের বেলা শান্তিতে ঘুমাবেন পরিবার পরিজন নিয়ে, তাই তো। এটাই তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ওই 370 ধারা না কত ধারা একটা জানি ছিল না আগে, ওই কিছু বছর আগে, কয় বছর আগে, বছর 3-4 আগেই তো, 4-5 বছর আগে, এর আগের টার্মে এই যে বিজেপি ওই ধারাকে রদ করে দিল। এটা কবে, 2019 সালে না 18 সালে রদ করে দিল। এবং এর আগে এই কাশ্মীরে কিন্তু খুব কঠিন কঠিন নিয়ম ছিল। সেটা হলো যে কাশ্মীরের লোকজন ছাড়া কাশ্মীরের জায়গা জমি কেউ বেচা কিনা করতে পারবে না, অর্থাৎ ভারতের বাইরের লোকজন এই জায়গায় যে বেচা কিনা মানে কোনো জায়গা জমি কিনতে পারবে না। তো এখন এরকম একটা অবস্থা হলে অনেকে মনে করতে পারে তাহলে তো এদের খুব ভালো অবস্থা ছিল। এবং আর একটা বিষয় ছিল যে ওদের যে ওই স্টেট যে গভর্নমেন্ট তৈরি হতো আর কি, মানে রাজ্য সরকার, ওই যে আমি ভারতীয় কাশ্মীরের কথা বলছি, যে 370 ধারার অধীনে তারা যে সুযোগগুলি পাইতো, ওদের যে রাজ্য সরকার ছিল না, ওই রাজ্য সরকারে শুধুই মাত্র কাশ্মীরের লোকজন চাকরি পাইতো। হয়রাজ কাশ্মীরের লোকজন কিন্তু সারা ভারতের যে কোনো জায়গায় গিয়ে কিন্তু তারা জায়গা জমি কিনতে পারতো, আবার ইন্টারভিউ দিয়ে চাকরিও নিতে পারতো, কিন্তু কাশ্মীরের মধ্যে এইগুলো ছিল না। আমি জানি না কোন মূর্খ এই ধরনের একটা বিধান তৈরি করতে পারে। কাশ্মীর কি ভারতের অংশ না? যদি তাই হয় তাহলে অন্যান্য রাজ্যে যে বিধিবিধান থাকবে ওই কাশ্মীরেও একই বিধিবিধান থাকবে, তাই না। তাহলে অতীতে যারা এই ধরনের বিধিবিধান তৈরি করেছিল যে ভারতকে, আমরা অনেকে তাদেরকে মানে বিরাট বিরাট রাজনীতিবিদ বলি, এখনকার দৃষ্টিতে চিন্তাভাবনা করলে দেখা যায় যে তাদের এই যে মুসলমানদের এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট, বিশেষ করে মুসলমান মানুষ যে মাইন্ড সেট আপ, তারা আসলে অ্যাজ এ হোল, অ্যাজ এ কমিউনিটি কী ধরনের আচার আচরণ করতে পারে এ বিষয়ে তাদের কোনো আইডিয়া ছিল না, এবং আইডিয়া না থাকার কারণে এই ঘটনাটা ঘটছিল। কিন্তু এখন এতে করে মনে হতে পারে যে মুসলমানদের তো অনেক সুযোগ সুবিধা দিয়েছিল। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তখন কিন্তু এই মুসলমানরা কাশ্মীরে ভারতের অনেক আন্দোলন সংগ্রাম করতো। আমরা দেখছি অনেক বিভিন্ন সময় বিভিন্ন লোকজন মারা যেত, অধিকাংশ সময় অগ্নিগর্ভ থাকতো, লক্ষ লক্ষ ভারতীয় সেনা এখানে ডিপ্লয়েড থাকতো। এটা নিয়ে তো অনেক কিস্সা কাহিনী, তাই না। কিন্তু যখন 370 ধারা এটা বাতিল করে দিল না, তখন কিন্তু যে কেউ এখন কাশ্মীরের যে জায়গা জমি কিনতে পারে, ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। মানে অতীতে কিন্তু ভারতের বড় বড় শিল্পপতি ব্যবসায়ী এই কাশ্মীরে গিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য বা শিল্প ইন্ডাস্ট্রি এইগুলো কিন্তু কিছুই করতো না, কোনো বিনিয়োগ করতো না, ভালো কোনো হোটেল ছিল না, এগুলোকে তৈরি করতো না। কেন? কারণ হচ্ছে যেহেতু সেখানে তারা জায়গা কিনতে পারতো না, তো জায়গা কিনতে না পারলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গিয়ে সেখানে কি আমরা ব্যবসা বাণিজ্য করবে নাকি? আর কোনো জায়গায় যদি বিনিয়োগ না থাকে, ব্যবসা বাণিজ্য না থাকে, যদি কোনো মানে কোনো কোম্পানি না থাকে, হোটেল না থাকে, আর ওই জায়গাটা তো ট্যুরিজম ভিত্তিক, তাই না, ওখানে তো কলকারখানা হবে না, হবে হোটেল, লোকজন বেড়াতে যাবে, ভূস্বর্গ কাশ্মীর, হোটেলে থাকবে, ব্যবসা হবে। তাহলে এতগুলো কর্মকাণ্ড যখন হবে তখন স্বাভাবিকভাবে রাস্তাঘাট উন্নত হবে, তাই না, আর লোকজনের চাকরি বাকরি হবে, মানুষের আয় উপার্জন বাড়বে না, অবকাঠামোগত উন্নয়ন হবে, রাস্তাঘাট উন্নত হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিদ্যুৎ চলে যাবে, তাই না, চতুর্দিকে সুন্দর সুন্দর দালান কোঠা উঠবে, হোটেল উঠবে। এবং বস্তুত 370 ধারা বাতিল করার পরে ভারতীয় সরকার এবং বড় বড় ব্যবসায়ীরা এখানে প্রচুর বিনিয়োগ করেছে। ফলে হচ্ছে কি,
এখানে লোকজনের চাকরি আছে, বাকরি আছে, রাতের বেলা কারেন্ট থাকে, প্রত্যেক বাড়ি বাড়ি কারেন্ট থাকে। আগের মতো মানুষ কিন্তু গরিব নাই, চকচক ঝকঝক করে, মজা হুর্তিতে আছে এই কাশ্মীরের লোকজন, বুঝছেন। এখন কাশ্মীরের মানে পাকিস্তানের কাশ্মীরে বিক্ষোভ হচ্ছে, পাকিস্তানি সৈন্য গুলি বর্ষণ করছে বা বিক্ষোভ দমন করছে। এর প্রেক্ষিতে আমি ভারতের কাশ্মীর নিয়ে এত কথা কেন বললাম? কারণ হচ্ছে এখানে বুঝতে হবে যে পাকিস্তানের যে কাশ্মীরিরা কেন আন্দোলন করছে। ওরা তো সীমান্তের ওভার থেকে দেখে, হায় হায় রে, এই জম্মু কাশ্মীরের ওই অঞ্চলে দেখি মানুষের বাড়ি বাড়ি বিদ্যুৎ, আলো জলে ঝলমল করে, বড় বড় হোটেল এরকম গড়ে উঠছে, অনেক বহুতল ভবন, তো আলো ঝলমল করে এবং গাড়ি চলাচল করে। দূর থেকে দেখে, তো এমন না যে দেখে না, তারা তো দেখতে পায়। আর হয়রা পাকিস্তানের যে পক মানে আজাদ কাশ্মীর, সেখানে দিনের অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকে না, রাস্তাঘাট ভাঙ্গা চূড়া। কারণ ওই পাকিস্তান সরকার সেখানে বিনিয়োগ করে না, ব্যবসায়ীরাও বিনিয়োগ করে না, করবে কি? তারা তো এমনিতে ফকির মিসকিন, তাই না? এমনিতেই পাকিস্তান ফকির মিসকিনের দেশ না, একটা ব্যাংকক্রাফট কান্ট্রি। তারা কিসের বিনিয়োগ করবে? তাদের ব্যবসায়ীরা কিসের বিনিয়োগ করবে? মোটেও তারা সেটা করে না। তো রাস্তাঘাট ভালো না, বিদ্যুৎ নাই, কোনো বিনিয়োগ নাই, হোটেল নাই, কিচ্ছু নাই, কোনো আয় উপার্জনের ব্যবস্থা নাই। তাহলে পাকিস্তান অঞ্চলের যে কাশ্মীরের লোকজন কি ফকির নির্ভূত থাকবে না? মানে গরিব ফকির মিসকিন এই কিসিমের, একবেলা খাবে তো দুই বেলা খাওয়া জোটে না। এইগুলো তো ওরা দেখে, আরে ভারতের কাশ্মীরে এত জমজমাট, এত মানে মাস্তি, এত ভর্তি, এত রঙ্গ তামাশা, আর আমরা খেয়ে না খেয়ে আছি। ভাই এইটা তো বেশিক্ষণ মানুষ সহ্য করতে পারে না। তখন কিন্তু ধর্ম দিয়ে এদেরকে কিন্তু আশ্বস্ত করা যায় না। তখন পাকিস্তানের সরকারের যদি বলে, এই না না না, তোরা ভারতের ওই অংশ দেখে এত উত্তেজিত হোস কেন, ওদের দলে গেলে তোরা তো জাহান্নামে যাবি, আগুনে পড়বে, বেহেশতে গিয়ে বা আত্মহুর তো পাবি না। ভাই এই সমস্ত কথাগুলো তখন কিরা মানে? স্বাভাবিকভাবে এখন ভারতীয় যে কাশ্মীরের অংশের লোকজন এখন তারা অনুধাবন করছে পাকিস্তানের এই যে পাঞ্জাবি অধ্যুষিত যে মানে পাকিস্তান সরকার, মানে পাঞ্জাবি দ্বারাই তো অধ্যুষিত, তাই না? বেসিক্যালি তারা কাশ্মীরের উন্নয়নের জন্য কোনো কিছুই করে না, বরং সেখানে যে আয় উপার্জন হয়, যে কিছু ট্যুরিজম এর মাধ্যমে আয় উপার্জন হয়, তাও আবার নিয়ে যায় কাশ্মীরিদের জন্য ওই কলা ছোবড়া বা ওই নারকেলের ছোবড়া ছাড়া আর কিছুই না। এবং এটাই তো আসলে ওই পাকিস্তানের যে শাসক এবং মিলিটারি তাদের কাজ তো এটাই। যেমন ওই যে বালুচিস্তান, তাই না? সেখানেও তো একই ঘটনা, তো কাশ্মীরেও একই ঘটনা। কিন্তু বালুচিস্তানে একটা অসুবিধা হলো, ওরা তো ওই ভারতীয় ওই মানে ওরা তো পার্শ্ববর্তী কোনো দেশের সাথে ওরকম তুলনা করতে পারে না, কারণ ওর থেকে মরুভূমি টুমি আছে, ইরান বেশ অনেকটা দূরে, বা ইরানের উন্নতি কতটা আমি ঠিক জানি না, তবে বালুচিস্তানের থেকে যে অনেক বেশি সেটা তো বলাই বাহুল্য, তাই না? কিন্তু কাশ্মীরের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তারা একেবারে দেখতে পারে যে ভারতের কাশ্মীরের কী অবস্থা, কী মানে কত দ্রুত সেখানে চেঞ্জ হয়ে গেছে। তো এখন ওই ধর্মের কথা, ইসলামের কথা বলে তো পাকিস্তানের ওই আজাদ কাশ্মীরের লোকজনদেরকে তো মানে ভুজুং ভাজুং বুঝ দিয়ে ভূগোল পড়ালে তো এখন তারা ভূগোল বোঝে না, ফলে এখন বিক্ষোভ। এবং এর ফলেই কিন্তু এই যে পাকিস্তানি সৈন্য গিয়ে সেখানে গুলিগোল্লা দিচ্ছে, বুঝছেন? এই হলো অবস্থা। এখন পাকিস্তানের খাসলতের কারণে, বৈষম্যমূলক আচরণের কারণে এই আজাদ কাশ্মীরিরা যারা নাকি এখন আন্দোলন সংগ্রাম করছে, সেই বিষয়ে খবর দিতে যাচ্ছে বাংলাদেশের কালবেলা একটা পত্রিকা, কিন্তু সেখানেও এমন কায়দা করছে মানে ভাবকান হয়েছে মানে ভারতের ঘটনা কি, তাই না? যেহেতু কাশ্মীরে হচ্ছে, আমরা এতদিন তো কাশ্মীরে গণ্ডগোল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, বিক্ষোভ বলতে তো ওই ভারতের কাশ্মীরই বুঝতাম। তো এখানে এই খবরটায় কিন্তু ঠিক ওই রকম একটা আবহ তৈরি করা হয়েছে, যদিও আবার নিচে পাকিস্তানি সৈন্যদের গোলাগুলি, কিন্তু এটা থেকেই যে এটা যে ভারতীয় কাশ্মীরের বিষয়ে বলছে না তা কিন্তু বোঝার উপায় নেই। কারণ ভারতের কাশ্মীর বা কাশ্মীরের সীমান্তে ওই যে এক দেশের থেকে অন্য দেশে গেলে টেলে পাকিস্তানি সৈন্য বা ভারতীয় সৈন্য গোলাগুলি মারে না, তো ওই সময় একটা গোলাগুলিও হতে পারে। অর্থাৎ আপনার যদি এই জায়গার ভূগোল সম্পর্কে আর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া না থাকে, তাহলে আপনি এই খবর পড়ে আপনি বুঝবেন না যে ঘটনা আসলে কোথায়, মনে হবে যেন এটা ভারতের। এবং কালবেলা বস্তুত এই জিনিসটাই করতে চেয়েছে, অর্থাৎ মানুষ যেন উল্টো পাল্টা বুঝে এই বিষয়টা ভারতে ঘটছে এইটাই যেন মনে করে, তাতে এই বাংলাদেশের মুমিন মুসলমানের মধ্যে একটা ইসলামী তেজ তৈরি হবে। জিহাদের ঘোষণা যে আবু তাহের দিয়েছে না জামাত ইসলামের, 50 লক্ষ জিহাদি নিয়ে ভারত আক্রমণ করবে, তারপরে সেখানকার সুন্দরী সুন্দরী নারীগুলোকে গনিমতের মাল হিসাবে ভোগ করবে,
আমি অবশ্য তার পিছনে আসি, একবার বলছিলাম না, যদি মনে করেন ফাঁকে তোকে পাই দুই একটা, যদি সত্যিকার গাজওয়াতুল হিন্দ হয় তখন কি আমি ভারতের পক্ষে যাবো না, আমি তো তখন বাংলাদেশের পক্ষে পিছন পিছন থাকবো, যুদ্ধ হয়তো করবো না, টোকাটাকি করবো আর কি, গণিমতের মাল আস না, অসুবিধা কি। তখন যদি ওই যে এখন যারা নাকি বড় নেতা তারা তো বলিউডের নিয়ে ওই নায়িকা টাইকা ধরবে, আমাদের কহলে তো আর ওইটা হবে না, এক্সট্রা আসে না, যে নাচে টাসে ওই একটা পাইলেই হবে। যাই হোক, আসল যে বিষয়টা বলছিলাম যে বাংলাদেশের এই যে সংবাদপত্র বা মিডিয়াগুলো এমন পিকুলিয়ার, এমন এক পাক্ষিক এবং ভয়ঙ্কর সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন, খবরটা দিয়েছে পাকিস্তানের, কিন্তু আবহাওয়া ফুটিয়ে তুলেছে খবরটা হলো ভারতের। কেন? কারণ এটা তো একটা মানে বিশৃঙ্খলাজনিত ঘটনা, তাই না? তো এই হলো অবস্থা। এখন এত ঘৃণা বিদ্বেষ একটা বিশাল দেশের প্রতি যদি ছোট্ট একটা দেশ বাংলাদেশ যদি রাখে মনে মনে, এই বাংলাদেশের ভাগ্যে ভবিষ্যতে কী আছে আমি ঠিক জানি না। আমরা কিন্তু প্রতিনিয়ত এই প্রেডিকশনগুলো করে যাচ্ছি যে ভবিষ্যতে বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ মানে ঘটনা ঘটতে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত বলছি মানুষকে সচেতন করার জন্যে, এবং অনেকে হয়তো বলে যে বলছেন কই কিছুই তো হয় না। আরে ভাই, হয় না হবে। খোদ নবী এর নামে কত ভবিষ্যৎবাণী তো হাদিসে আমরা পাই, তার তো কোনোটাই বাস্তবায়ন হয় না। তো এটা নিয়ে তো আপনাদের প্রশ্ন হয় না, এটা নিয়ে তো আপনারা প্রশ্ন করেন না, কি করেন? তো আমরাও এরকম নানা রকম প্রেডিকশন করব এবং আমরা গ্যারান্টি দিতে পারি আমাদের প্রেডিকশনগুলো হয়তো একটু দেরি হবে, বাট এগুলো ঘটবে। বাংলাদেশের কলে বহুত খারাপই আছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।